আমরা কিন্তু এক দেশের মানুষ হলেও অঞ্চল ভেদে বা স্থান ভেদে আমাদের এক একজনের রয়েছে এক এক রকমের খাওয়ার রুচি, এক একজনের এক এক রকম রন্ধন শিল্প, সংস্কৃতি, ভাষা সব কিছুই কিন্তু রয়েছে ভিন্নতা। তারপরে কিন্তু কোথাও গিয়ে যেন আমরা সবাই এক, কারণ আমরা সবাই বাংলাদেশের মানুষ, বাংলাদেশের নাগরিক। হয়তো সেখানে আমাদের মিলটা। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের সামনে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এই শাকগুলো কিন্তু আমি এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম। তো এর মধ্যে কিছুটা শাক আমি রান্না করে খেয়েছি। যেহেতু আমরা মানুষ কম, সেহেতু অনেকগুলো একসাথে রান্না করে আসলে খাওয়াটা সম্ভব না। তো সেজন্য অল্প কিছু রান্না করে খেয়েছিলাম আর অল্প কিছু রেখে দিয়েছিলাম। এটা কিন্তু দেখে আমার প্রথমে একটা রেসিপি মনে পড়ে, যেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই রেসিপির সাথে কিন্তু একটা স্মৃতিও জড়িয়ে আছে, সেটাও আপনাদেরকে বলবো। তো এখান থেকে আমি কিছু নিয়েছি রেসিপিটি বানানোর জন্য। আরও কিন্তু কিছু পাতা আমি রেখে দিয়েছি, সেটা দিয়ে আরেকটা কিছু বানাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো যে দেখুন, শাকটা কিন্তু একদম কচি, এত সুন্দর শাকটা, আসলে দেখলেই যেন মনে হয় কাঁচাই খাওয়া যাবে। তো যাই হোক, তার সাথে আমি দুটো আলু কেটে নিয়েছি। তো চলুন এবার রান্নার প্রসেসিংয়ে চলে যাই। তো আমি এখানে যে মাছ নিয়ে নিয়েছি, যদিও বা এই মাছটা একটু ভুনা ভুনা রান্না করলে ভালো লাগে, কিন্তু আমার ফ্রিজে বর্তমানে ইলিশ মাছ আর এই মাছটা ছাড়া আর কোনো মাছ নেই। তো সেহেতু ইলিশ মাছ দিয়ে মনে হলো রান্না করলে ভালো লাগবে না, কারণ এই মাছটা এই রেসিপিটা আমার মা সবসময় একটু বড় সাইজের মাছ দিয়ে বানাতো আর কি। তো তাই এই নাইলুটিকা মাছটাই নিয়ে নিলাম। এটা খুব একটা বড় সাইজের মাছ ছিল না। তো এটা দিয়ে আজকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। আমি মাছটা লবণ আর হলুদ দিয়ে মেখে কিছুক্ষণ রেখেছিলাম। তারপর এখন এই যে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর মাছটা কিন্তু একটু কড়া করেই ভাজতে হবে, একটু কড়া করেই ভেজে নিয়েছি দেখুন। তো এভাবে সবগুলো মাছই ভেজে নেব। আর এই রেসিপিটির সাথে যে স্মৃতিটি জড়িয়ে আছে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। বাবা মা থাকাকালীন, আমার বাবা যখন বেঁচে ছিলেন, তখন এক বছর ঈদে বাবা মাকে নিয়ে, বোনদেরকে নিয়ে গিয়েছিলেন তার এক বন্ধুর বাড়িতে বেড়াতে। তো সে আঙ্কেলটা ছিলেন মুসলিম। তো মুসলিম হলেও আসলে তার সাথে আমাদের পরিবারের একটা খুব ভালো সম্পর্ক ছিল। তো সে বছর তিনি আমাদের সবাইকে ঈদে কাপড় চোপড় কিনে দিয়েছিলেন এবং সবাইকে তার বাড়িতে বেড়াতে নিয়ে গিয়েছিলেন। তো সবাই মিলে সেখানে গিয়েছিল, প্রায় সপ্তাহখানেকের মতো ছিল। তো তিনি যেই জায়গায় থাকতেন সেই জায়গায় বাবার আরও অনেক পরিচিত লোকজন ছিলেন, যেহেতু বাবা একজন ব্যবসায়ী ছিলেন। তো সেখানে বাবা মাকে বা বোনদেরকে পুরো সপ্তাহে জুড়ে অনেক আঙ্কেলরাই তাদের বাড়িতে ইনভাইট করে এবং বিভিন্ন রকম রান্নাবান্না করে খাওয়ায়। তারা কিন্তু ছিলেন বেশিরভাগ ক্ষেত্রেই বরিশালের। তো মা কিন্তু সেখানে গিয়ে দেখেন যে আন্টিরা খুব সুন্দর করে এই লাউ শাক দিয়ে মাছ রান্না করেন, যেটা মা আগে কখনো রান্না করতে দেখেননি বা মা কখনো রান্না করতেন না, এবং সেটা খেয়ে মার খুবই পছন্দ হয়। মা আমাকে এসে বলতে লাগলো যে তারা খুব সুন্দর করে কয়েকটা পাতা ছিঁড়ে নিয়ে গিয়ে মাছের তরকারিতে উপরে দিয়ে দেয় এবং সেই পাতাটা খেতে ভীষণ ভালো লাগে। তো সেটা দেখে এসে কী করে, মাও সেই রেসিপিটা ট্রাই করে এবং সেটা আমাদেরও আসলে খুবই খেতে ভালো লাগে। তো তারপর থেকে আমরা সেই রেসিপিটার আসলে ফ্যান হয়ে যাই। ইভেন মা চলে গেছেন, বাবা চলে গেছেন, কিন্তু রেসিপিটা এখনও আমি মাঝে মধ্যে রান্না করি। তো আজকেও এই শাকটা, এত কচি শাক দেখে আসলে সেই রেসিপিটির কথা মনে পড়ে গেল। আর মাছের মধ্যে কিন্তু একটু কচি পাতাটা দিলেই ভালো লাগে। তাই এত কচি কচি শাকগুলো দেখে আসলে এই রান্নাটা খুবই করতে ইচ্ছে করলো এবং তার সাথে আপনাদের সাথেও শেয়ার করতে ইচ্ছে করলো। তো যেই চিন্তা সেই কাজটুকুই করে ফেললাম। তো রান্নাটা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো মাছগুলো ভেজে কিন্তু আমি সেই তেলের মধ্যে পেঁয়াজ আর আলু ভেজে তারপরে এখানে এই যে দেখুন মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা তেমন কিছুই না, রেগুলার যে মশলাগুলো আমরা ইউজ করি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর জিরা গুঁড়া, ধনের গুঁড়া আর লবণ দিয়েছি কষিয়ে। এখন এই যে শাকটাও দিয়ে দিলাম। শাকটা কিন্তু ঢাকা দিব না, হালকা করে মশলার মধ্যে কষিয়ে নিব। এই যে দেখুন, আমার কিন্তু শাকটা কষানো হয়ে গেছে। তো আমি ঢাকা দিইনি, কারণ যদি ঢাকা দিতাম তাহলে হয়তো শাকের কালারটা চেঞ্জ হয়ে যেত। তো সে কারণে আমি ঢাকা না দিয়েই শাকটা কষিয়ে নিয়েছি। তো দেখুন, এখনও কিন্তু শাকটার কালারটা খুবই সুন্দর আছে। তো পরিমাণ মতো এখানে ঝোলের জন্য দেওয়া হচ্ছে জল। তো জলটা একটু বেশিই দিতে হবে, কারণ এখানে মাছটা কিছুটা পরিমাণ জলটা টেনে নিবে, সে কারণে একটু জলটা বেশি দেওয়া হয়েছে। আর কিছু কিছু তরকারি আছে একটু ঝোল ঝোল খেতে ভালো লাগে। আর যদিও আমার ঝোল তরকারি খুব একটা পছন্দ না, কিন্তু কিছু কিছু তরকারির ঝোলটা খেতে ভালোই লাগে। তো সেজন্য একটু বেশি করেই আর কি জল দিয়ে দিলাম। তো আমার জলেও কিন্তু বলক উঠে গেছে, আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো জলেও বলক উঠে গেছে। মাছটাও কিন্তু দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে, আর একটু কিছুক্ষণ জাল করলে কিন্তু রান্নাটা হয়ে যাবে।
তো শেষে শুধু আরেকটা জিনিস অ্যাড করতে হবে। কেমন লাগলো আমার এই ভিডিওটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনাদের ভালো মন্দ সব কিছুই কিন্তু জানতে আমার খুব ভালো লাগবে। আপনাদের ভালো লাগলেও সেটাও জানাবেন, আর আপনাদের ভালো না লাগলে সেটাও অবশ্যই জানাবেন। তো এই যে রান্না কিন্তু প্রায় শেষ হয়ে গেছে, আর এখানে এই যে শেষে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, যদিও বা এটা শাক দিয়ে রান্না করা হয়েছে। তারপরেও কথায় আছে, আমাদের চাটগাঁয়া ভাষায় বলে অকল তাহারির বরপাতা, মানে ধনে পাতাটা সব তরকারিতে দেওয়া যায়। তো সেজন্য আমি এখানেও দিয়ে দিলাম। আর আমার ধনে পাতাটা কিন্তু আসলে খুবই পছন্দের, আমি সব তরকারিতে মোটামুটি ধনে পাতাটা দিই। তো আর এই যে কিন্তু রান্না কিন্তু অলমোস্ট ডান। এই যে এখন চুলাটা বন্ধ করে দিব, আর ফাইনাল লুকটা আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, আর দেখতে যেমনই হোক, কারণ ঝোল তরকারি দেখতে একটু কম ভালো লাগে, কিন্তু খেতে আসলে খুবই অসাধারণ হয়েছিল। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।